15ই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের ঠিক 2 তারিখ হয়ে গেছে আজ। আমরা দাঁড়িয়ে আছি বইমেলা প্রাঙ্গণে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি ইনায়াত। আজ মেলা প্রাঙ্গণে যেমনটা আমরা প্রথম দিন থেকে শুনে আসছিলাম, আজকে 15 দিন মেলার হয়ে গেছে ইতোমধ্যে। শুরু থেকে যে বিষয়টি জেনে আসছিলাম কর্তৃপক্ষের কাছ থেকে, তারা বলছিলেন যে ঠিক মেলার মাঝামাঝি সময়ে এসে মেলায় খুব ভিড় লক্ষ্য করা যাবে। আজ আসলেই সেই বিষয়টি লক্ষ্য করা গেছে যে মেলায় আজ 15 তারিখ এবং মেলার ঠিক মাঝামাঝি সময় শেষ হয়ে গিয়েছে। প্রায় 14টি দিন আছে আর বাকি মাত্র 13 থেকে 14 দিনের মতো। তো এই সময় এসে মেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। পাঠক, বইপ্রেমী, লেখক যদি বলি, তাদের পদচারণা আজ খুব বৃদ্ধি পেয়েছে। আজ মেলার স্বাভাবিক যেই চলাফেরা তা খুব বেশি লক্ষ্য করা গেছে। আজ একদম শুরু থেকেই, যখন থেকে মেলার দরজা খুলেছে তখন থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। আজ মেলা শুরু হয়েছে দুপুর 2টায় এবং চলবে রাত 9টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি হওয়াতেও 11টায় মেলা শুরু হয়নি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল এবং আজকে শিশু প্রহরও ছিল না। মেলায় আজ মাঝামাঝি সময় এসে নিরাপত্তা খুব জোরদারভাবে আরও বেশি জোরদার করা হয়েছে। দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তারা মেলায় তাদের পদচারণা প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে। তারা খুব জোরদারভাবে এবং প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাচ্ছেন নিরাপত্তা বজায় রেখে চলার জন্য। অরাজকতা, বিশৃঙ্খলা যেন না ঘটে, সেই জন্য তারা তাদের টহল আরও জোরদার করছেন। মেলায় প্রত্যেক দিনই লেখক পাঠকের পদচারণা দেখা যায়। প্রত্যেক দিনই বিভিন্ন রকমের লেখকরা থাকেন। এবছর মেলায় নতুন লেখকের খুব পদচারণা দেখা যাচ্ছে। নতুন লেখকরা আসছেন, তারা নিজেদের বই জমা দিচ্ছেন, তারা নিজেদের বই বের করছেন, প্রকাশ করছেন। তারা আরও আশা প্রত্যাশা রাখছেন যে তারা সামনেও আরও বই বের করবেন। তাদের পদচারণা লক্ষ্য করা যাচ্ছে। তারা যারা জনপ্রিয় লেখক আছেন, আজ থেকে যেটি বোঝা যাচ্ছে যে তাদের আগামী যে কয়েকটি দিন মেলা চলবে, তাদের আসা যাওয়া মেলায় কিন্তু হতেই থাকবে। জনপ্রিয় যে লেখকগুলো আছেন, তারা তাদের ভক্তদের সঙ্গে, তাদের পাঠকদের সঙ্গে দেখা করার জন্য প্রত্যেক দিনই আসবেন। প্রত্যেক দিন আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে যে কোনো একজন পাঠক নিয়ে কথা বলতে। আজ তার ব্যতিক্রম নয়। আমার সঙ্গে একজন লেখক, প্রত্যেক দিন একজন লেখক নিয়ে আমরা কথা বলি, আজ তার ব্যতিক্রম নয়। আমার সঙ্গে একজন লেখক এই মুহূর্তে উপস্থিত আছেন। আমরা তার সঙ্গে কথা বলবো, যিনি চলচ্চিত্রে আছেন, যিনি বই লিখেছেন। এবার প্রথমত তিনি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বেশ কয়েকদিন তিনি অভিনয়ও যুক্ত ছিলেন, কিন্তু এখন তিনি একটু ভিন্নধর্মী কাজ করছেন। তার জায়গা থেকে তিনি এবার বই লিখেছেন। এবার মেলায় তার বই প্রকাশিত হয়েছে। তিনি যে বইটি লিখেছেন, বইটির নাম হচ্ছে টিভি নাটক লেখার সহজ কৌশল। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন, তার নাম হচ্ছেন হুমায়ুন কাবেরী। আমরা তার সঙ্গে কথা বলবো। ভাইয়া, কেমন আছেন? ইনশাল্লাহ খুব ভালোই আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইবো, অভিনয় জগৎ থেকে সরে এসে আপনি তো এখন পরিচালনার কাজ করছেন, যেমনটা আপনি বলছিলেন। তো সেখান থেকে সরে এসে হঠাৎ করে লেখালেখিটা কেন শুরু করলেন, যদি জানতে চাই? না, আসলে একটু কারেকশন করি। আমি অভিনয় জগৎ থেকে সরে আসিনি। আমি রানিং অভিনয় করছি। আমি টেলিভিশন মিডিয়ায় 90 সাল থেকে শুরু করেছি। 90 সাল থেকে অভিনয় করি আমি। তারপরে আমি ডিরেকশন দিয়ে আমি নাটক লিখি। এখন এই নাটক লেখা, অভিনয় এবং ডিরেকশন, তিনটা সত্তার ভিতর আমি কাজ করি। তো অনেকে যারা লেখালেখি করে, তারা অনেকে জানতে চায় আসলে টিভি নাটক লিখতে গেলে কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো কি, এটা জানতে হলে তাদেরকে আমার এই বইটি পড়তে হবে। আমি এই জন্য বইটি লিখেছি যে যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করে যে আসলে টিভি নাটক লিখতে গেলে কি সিস্টেমটা কীভাবে কী নিয়ম কানুনে লিখতে হয়, ওই নিয়ম কানুনের জন্যই আমি এই বইটা লিখেছি, টিভি নাটক লেখার সহজ কৌশল। কেউ যদি টিভি নাটক লিখতে চায়, তার ভিতরে গল্প আছে, কিন্তু নাটক লিখতে চায় টিভি নাটক, তাহলে সে অনায়াসে আমার বইটি পড়লে টিভি নাটক লিখতে পারবে।
আচ্ছা, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে টিভি নাটক লিখতে হলে আপনার বইটি পড়তে হবে, আজকাল কিন্তু ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, ঠিক আছে? চাইলে কিন্তু যে কেউ বিষয়গুলো আরও ক্লিয়ারলি জানার জন্য ধরেন ইউটিউব আছে, ফেসবুক আছে, এখান থেকে কিন্তু সহজেই জানতে পারবে। তো বইটি তারা কেন পড়বে যদি আপনার কাছে জানতে চাই? আসলে কি টিউটোরিয়াল যারা করে, যারা ইউটিউবে টিউটোরিয়াল করে, তারা কিন্তু আমাদের কেউ করে না। যারা আমরা একেবারে হাতে কলমে কাজ করি, তারা কিন্তু এটা করে না। তারা হয়তো একটা ধারণার উপরে করে, আর আমরা যারা আছি এরা একেবারে হাতে কলমে করে আসছি। আমরা যেভাবে বর্ণনাটা দিতে পারবো, তারা কিন্তু এটা পারবে না। আমাদের ভিতরে আর তাদের ভিতরে পার্থক্য হলো এটা। আর টিউটোরিয়াল করে আসলে সব কিছু হয় না, কিছু কিছু জিনিস আছে, অবশ্যই তাকে বই পড়তে হবে। তাহলে এখন যদি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, টিউটোরিয়াল হয় না আপনার কাছে, এই যে এখনো অনেকেই আছে যে বই তেমন কিন্তু পড়ে না, এই বিষয়ক বই পাঠকরা কেন পড়বে আপনার কাছে যদি জানতে চাই? আমি প্রথমে বলি যে আমি যে বইটি লিখেছি এটা কিন্তু সাধারণ মানুষের জন্য না, এটা কিন্তু একটা শ্রেণীর জন্য, যারা নাটক লিখবে, যারা গল্প লেখে। তো যারা লেখে তারা পড়ে, আর যারা পড়ে তাদের জন্য এই বইটা। আমার বই সবাই কিনে না, আমার বই তারাই কিনবে শুধু যারা নাটক বানাবে, তাও টেলিভিশন নাটক, হ্যাঁ, ইউটিউবের নাটকও, যারা আর কি ভালো কাজ করতে চায় তাদের জন্য আমাদের এই বইটি। আর যারা এমনি ইউটিউবে কাজ করে বা ইয়ে করে, এরা এটা নিয়ম কানুনের দরকার নেই। কাউকে হয় কি, অনেক ইউটিউবে নাটক হয়, হ্যাঁ, কিন্তু কোয়ালিটির নাটক কটা হচ্ছে? তো কোয়ালিটির নাটক করতে গেলে আমাদের এই বইটি পড়তে হবে। এখন আমি যেটি জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে, আপনি তো বই লিখেছেন, কিন্তু অনুপ্রেরণাটা আপনি কোত্থেকে পেয়েছেন? আসলে অনুপ্রেরণাটা আমাদের বন্ধুবান্ধব যারা অনেকেই আছে রাইটার। আমি আসলে বই লেখায় আমি ছড়া লিখতাম, গল্প লিখতাম, রম্য লিখতাম, আমি অনেক কিছুই লিখতাম। কিন্তু অভিনয় জগতে এসে আমি অভিনয় করে এবং ডিরেকশন দিয়ে আমরা সব টেলিভিশন মিডিয়া এই কেন্দ্রিক হয়ে গেছি। তো লেখালেখি আমার খুব একটা ইয়ে ছিল না। তো আমাদের কিছু বন্ধুবান্ধব আছে, শব্দশিল্প যেটা আমার বইটি বের করেছে, শব্দশিল্পের কর্ণধর শরীফ। শরীফ আমাদের বন্ধু। তো সে শরীফই আর কি বললো যে বন্ধু তুমি একটা বই বের করো, যাতে যে বইটা দেখে অনেকে নাটক লিখতে পারবে। তো ওই শরীফের কথা থেকে আমি আর কি নাটকটি লেখা শুরু করলাম এই বইটি, এবং ওই এটাকে প্রকাশনা করেছে। এখন এই বইটি হচ্ছে আপনার প্রথম বই যেমনটা বলছিলেন? এটা আমার প্রথম বই। আমি আসলে বই আকারে, আমি পত্রিকায় লিখেছি, অনেক লিখেছি, কিন্তু এই আকারে প্রথম বই এটা। আচ্ছা, প্রথম এটি আপনার বই। তো সামনে কি আরও এরকম লেখালেখি হবে, নাকি এটি শুরু বা শেষ, কি বলতে চাচ্ছেন যদি জিজ্ঞেস করি, জানতে চাই? না, এইটা আমি কিচ্ছু বলতে পারবো না। আসলে আমরা চলি কিভাবে, আমরা যারা ক্রিয়েটিভ মানুষ চলে হলো সময় বুঝিয়ে, হ্যাঁ, কখন কোন সময় কোন মুডে থাকবো, সেটা কি ইচ্ছা করবে কি না আদৌ জানি না। কারণ আমি যখন গল্প লিখি, আমরা নিশ্চয়ই নাটক যখন লিখি তাহলে আমরা আগে প্রথম গল্পটাকে আমরা চুজ করি, গল্প থেকেই আমরা নাটকটা লিখি। তো যখন আমি গল্প চিন্তা করি, তাহলে আমি গল্পর বই লিখতেই পারি, কিন্তু আমি কিন্তু এটা লিখি না। আমি এটা আমার লেখার মানে ইচ্ছা করে না। কারণ আমি চিন্তা করি আমার একটা গল্পকে আমি যদি নাটক আকারে লিখি তাহলে মানুষ দেখবে। এখন আসলে পড়তে চায় না অনেকে, পড়াটার ইচ্ছাটা অনেক কমে গেছে, যার জন্য টেলিভিশনে যখন দেখে তখন কিন্তু মানুষ দেখে। আমি যখন বড় বড় স্টার দিয়ে কাজ করি, স্টাররা অভিনয় করে, তখন কিন্তু দেখে, হ্যাঁ, কিন্তু গল্প লিখলে অনেকে পড়ে না। এই জন্য আমরা ম্যাক্সিমাম নাটক, টিভি নাটকের দিকে আমরা ঝোঁক বেশি। তো সামনে কি হবে এটা আমি জানি না, যদি সেরকম সাড়া পাই অবশ্যই লিখবো। আচ্ছা, ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। বইয়ের পাঠক হয়, আর আপনি যখন নাটক লেখেন সেই জন্য আপনি বিভিন্ন রকমের চরিত্র কল্পনা করেন, তারপর তারা অভিনয় করবে সেভাবে আপনি চিন্তা করেন। তো আপনি যখন একটা নাটক লেখেন সেটাও কিন্তু একটা বইয়ের লেখার মতোই, শুধু সেটা অভিনয় করে আপনি একটা চরিত্র সামনে নিয়ে আসেন। তো আপনি যখন এই লেখাগুলো লেখেন, কি চিন্তা করে আপনি এক একটা চরিত্র লেখেন যদি জানতে চাই একজন লেখক হিসেবে আপনার কাছ থেকে? তখন আপনি যেই বিশেষ চরিত্র, ধরেন আপনি একজন নায়ক বানাবেন, নায়িকা বানাবেন, তাদেরকে ঠিক কি চিন্তা করে আপনি লেখেন? আপনি কোনো বাস্তবিক চিন্তা করেন নাকি কাল্পনিক চিন্তা, কোন চিন্তাটা আপনার লেখায় বেশি থাকে? আমাদের বেশিরভাগ নাটকই হয় হলো বাস্তবে। আমরা বাস্তবের চরিত্রগুলো দেখে ওই চরিত্রটাকে আমি আমার ভিতরে লালন করি, লালন করে তারপরে লিখি। আমরা প্রত্যেকটা, যেমন আমি আমার একটা লিখলাম কিছুদিন আগে, একটা লিখছি হুজুরের পিচ্ছি বউ। তো একটা হুজুর, আমাদের এখানে অনেক ভালো হুজুর আছে, কিন্তু অনেক খারাপ হুজুর আছে, হ্যাঁ। এই যে খারাপ যে হুজুরগুলো, এদের চরিত্র কি হতে পারে, এদের যে ক্যারেক্টারটা, ওই খারাপ লোকের চরিত্রটা দিয়ে আমরা প্রথমে খারাপ দিকটি দেখাই,
দেখায়, তারপরে ওই লোকটাকে রিয়ালাইজ করার জন্য শেষ পর্যন্ত ওটাকে আমরা ভালো করি, আবার সমাজের মেসেজ দিই। এটা হলো আমাদের টার্গেট। তো আমরা যখন ক্যারেক্টার দেখি, প্রথমে আমরা ক্যারেক্টার আঁকি যে এই ক্যারেক্টারটা এরকম, এই ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারটা গেলে এইটা হবে। যেমন আমরা ধারাবাহিকের ক্ষেত্রে কী করি, ধারাবাহিক আমাদের প্রথমে একটা গাছ দাঁড়া করাই, তারপরে ঢালপালা আমরা বিভিন্ন দিক থেকে ইয়ে করি, এটাই করি। আমরা আবার রেডিও নাটকও লিখি। আমরা রেডিও নাটক লেখারও ধরনটা আবার আলাদা। আমি রেডিও নাটকও লিখি। আচ্ছা, তো আপনাকে যদি এখন আমি আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে এইরকম, একজন লেখকের, আপনি তো একজন নাট্যকার, একজন লেখক সেই হিসেবে যদি জানতে চাই সামাজিক দায়বদ্ধতা কতটুকু? আসলে আমরা হলাম সমাজের দর্পণ। আমরা শুধু সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি। আমাদের ক্ষমতা নেই এগুলো কারেকশন করা বা এগুলোকে ঠিক করা। আমরা শুধু তুলে ধরি। এইটা সমাজ দেখে, অনেকে নিজে দেখেও রিয়েলাইজ করে, অনেকে তার পাশের লোকটাকে শুধরানোর চেষ্টা করে। এভাবেই সমাজ হয়। আর যদি তারা নিজেরা না করে, আমাদের ক্ষমতা নেই লিখে ঠিক করা সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সময় টিভিকেও ধন্যবাদ আমার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন নাট্যকারের সঙ্গে, যিনি অভিনয় জগতে আছেন, যিনি নাটক লিখছেন, নাটক পরিচালনা করছেন, কিন্তু এবারের বইমেলায় তিনি লেখক হিসেবে আছেন, কারণ তিনি বই লিখেছেন কিভাবে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত একটি নাটক দাঁড় করানো যায়, সেই বিষয়ে তিনি একটি আসলে বই পড়েছেন। আর সেই বিষয়ে জানতে হলে তার বইটি পড়তে হবে। এবারের বইমেলায় এই রকমভাবে অনেক নতুন নতুন লেখক দেখা গেছে। পাঠকের পাশাপাশি তরুণ লেখক যারা আছেন, তারাও হচ্ছে বিভিন্ন রকমের বই পড়ায় উদ্বুদ্ধ হচ্ছেন। তারা আসছেন, নতুন নতুন বই কিনছেন, দেখছেন। আজকের বই মেলা নিয়ে যেমনটা বলছিলাম, দুপুর থেকে খুব জনসমাগম দেখা গেছে। এই মুহূর্তেও তার ব্যতিক্রম নয়। আমরা আগামীকাল আবারও একই সময়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। তবে আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ।